অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি গ্রাম যেখানে একটি মৃত্যু হয়, যার সমাধান পুলিশ থেকে শুরু করে কেউই করতে পারে না। এবং তারপর 20টা বছর কেটে যায় এবং 20 বছর পর এই মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা আসল অপরাধী বেরিয়ে আসে। কিন্তু এই তদন্তের কাজ খুব একটা সহজ ছিল না। মুভির প্রথম দিকটা খুবই জটিল, কিন্তু আস্তে আস্তে এই রহস্যের সমাধান হয় এবং শেষে রয়েছে এক চমকে দেওয়ার মতো টুইস্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য ড্রাই। অস্ট্রেলিয়ায় অবস্থিত করা নামের একটি গ্রাম দেখানো হয়। এই গ্রামের মাটি রোদের তাপে একদম ঝলসে গেছে। একইভাবে এখানকার জনবসতি খুবই কম, শুধুমাত্র এই তাপমাত্রার কারণে। একটি বাড়ি দেখানো হয় যেখানে একটি বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করছে এবং সেই বাড়ির মেঝেতে একটি মৃতদেহ পড়ে রয়েছে। মুভির সিন এখান থেকে শিফট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় অ্যারন ফক নামের একজন ফেডারেল ইনভেস্টিগেটরকে। অ্যারন সকালে ঘুম থেকে ওঠে এবং একটি চিঠি সে দেখতে পায়। এই চিঠিটা তার ছোটবেলার বন্ধু লিউকের বাবা জেরি হ্যাডলার পাঠিয়েছে। আসলে অ্যারন তার ছোটবেলাটা সেই অস্ট্রেলিয়ায় অবস্থিত করা নামের গ্রামে কাটিয়েছে এবং সেখানে তার বন্ধু ছিল লিউক। কিন্তু লিউকের মৃত্যু হয়ে গেছে, তাই তার বাবা তার ফিনারেলে আসার জন্য তাকে ইনভাইট করে। একইভাবে খবরের পেপারে সে জানতে পারে এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অ্যারন এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে তার গাড়ি নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। অ্যারন সবার প্রথমে সেই চার্চে যায় যেখানে এই ফিনারেলের আয়োজন করা হয়েছে। সে তার বন্ধুর ছবি দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়। আজ থেকে ঠিক 20 বছর আগে তারা এই গ্রামে একসাথে হই হুল্লোড় করত এবং এই গ্রামের অবস্থিত একটি পুকুরে তারা একসাথে স্নান করত। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। অ্যারন গ্রিচের নামের এক মহিলার সাথে দেখা করে। এই মহিলাটি লিউকের খুব ভালো বন্ধু ছিল। একইভাবে তারাও খুব ভালো বন্ধু, তাই তারা অনেকদিন পর দেখা করতে পেরে খুব আনন্দিত হয়ে যায়। লিউকের মা প্রত্যেককে জানায় তার ছেলে খুব ভালো মানুষ ছিল, তাই তারা যেন তার হয়ে প্রার্থনা করে। কিন্তু হঠাৎই এই রুমে থাকা এক ব্যক্তি, যার নাম গ্র্যান্ট, সে হঠাৎই বলে ওঠে সে মোটেও ভালো মানুষ ছিল না। সে যদি ভালো হতো তবে নিজের ফ্যামিলিকে মেরে ফেলত না। এমন কথা শুনে প্রত্যেকে বেশ চমকে যায়, বিশেষ করে অ্যারন। অ্যারন তার পুরনো স্মৃতিচারণ করার জন্য সে সেই পুকুরের কাছে চলে যায় যেখানে তারা একটা সময় স্নান করত। কিন্তু সেখানে গিয়ে সে দেখে এখানে আর কোনো রকম জল নেই, সবকিছু শুকিয়ে গেছে। কিন্তু এখানে এসে তার এক মর্মান্তিক ঘটনার কথা মনে পড়ে যায়, যখন তারা স্নান করছিল এবং তাদেরই বন্ধু এলি এই জলে ডুবে মরে গিয়েছিল। এরপর অ্যারন সোজা তার বন্ধুর বাড়িতে চলে আসে। লিউকের মা তাকে জানায় এই গ্রামবাসীর মতে লিউক তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলার পর নিজে ইচ্ছা মৃত্যু বরণ করেছে, কিন্তু এটা তাদের সত্যি মনে হয় না। সে বলে, আমি আমার ছেলেকে একটি চাষের জমি দিয়েছিলাম, তাই এমনটাও তো হতে পারে সে চাষ করার জন্য কোনো এক জায়গায় টাকা ধার করেছিল, কিন্তু পরে গিয়ে সে চাষ করতে পারেনি এবং সেই টাকা শোধ করতেও পারেনি, যার ফলে সেই মানুষ তার ফ্যামিলিকে মেরে ফেলেছে এবং এই মৃত্যু দেখে সে নিজেই ইচ্ছা মৃত্যু বরণ করেছে। অ্যারন এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ লিউকের বাবা মায়ের যা বক্তব্য সবই তাদের অনুমান, এর কোনো সঠিক প্রমাণ নেই। তাই সে এই ব্যাপারে কিছুই করতে চায় না। কিন্তু লিউকের বাবা তাকে রিকোয়েস্ট করে এবং রিকোয়েস্ট করার পরও যখন সে মানতে চায় না, তখন সে তাকে বলে, তুমিও 20 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে এবং এর কারণটা আমি ভালোভাবে জানি। আর সেটা হলো তোমার বন্ধু এলি জলে ডুবে মরে গিয়েছিল, কিন্তু গ্রামবাসী এটাই মনে করত যে তুমি তাকে মেরে ফেলেছিলে, আর এই সব অপবাদ থেকে পালানোর জন্য তুমি এখান থেকে পালিয়েছিলে। অ্যারন এই কথা শুনে তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন তারা স্নান করছিল এবং লিউক বারবার এলিকে জলে ডুবিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু তাহলে কি সে তাকে মার্ডার করেছে? আর এই সব কিছু চিন্তা করে সে বুঝতে পারে এই রহস্যের সমাধান করতেই হবে। তাই সে লিউকের বাবাকে কথা দেয় সে এই কেসটা হ্যান্ডেল করবে এবং এই রহস্যের সে সমাধান করবে। এখন রাত হলে অ্যারন এই গ্রামে থাকার জন্য একটি হোটেল খুঁজে বের করে, কিন্তু এখানে এসেও সে শান্তি পায় না। এখানে সে লক্ষ্য করে এলির বাবা, যার নাম ডেকন, এবং তার ভাই গ্র্যান্ট এখানে রয়েছে এবং তারা আগের মতোই আরও একবার তাকে অপমান করতে শুরু করে দিয়েছে। তারা মনে করে এলিকে সে মেরে ফেলেছে। রাত হলে সে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এরকম মিথ্যে অপবাদ তাকে ঘুমোতে দেয় না। তার মাথায় সেই পুরনো ঘটনাগুলো চলতে থাকে।
এমমনকি একটার সময় সে লক্ষ্য করে মধ্যরাতে কিছু মানুষ তাকে মেরে ফেলার জন্য তার রুমের বাইরে চলে এসছে। তাদের লক্ষ্য একটাই, অ্যারন বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেছে, তাই তারাও তাকে মেরে ফেলবে। পরের দিন সকাল হলে অ্যারন এখানকার লোকাল পুলিশ অফিসার গ্রেগের সাথে দেখা করে এবং এই পুলিশ অফিসার সেই ঘরটা দেখায় যেখানে লিউকের স্ত্রী ক্যারেন এবং তার সন্তানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। অ্যারন লক্ষ্য করে এখানে থাকা প্রতিটা প্রমাণ পুলিশ অফিসার ভালোভাবে কালেক্ট করেনি। এরপর অ্যারন এখানকার লোকাল স্কুলে চলে যায়, যেখানে গিয়ে সে গ্রেচেন নামের সেই মেয়েটিকে দেখতে পায় যে বর্তমানে এই স্কুলের শিক্ষিকা। অ্যারন এখানকার প্রিন্সিপালের সাথে কথা বলে, যার নাম স্কট। আসলে লিউকের স্ত্রী ক্যারেন এই স্কুলের একজন হিসাব রক্ষক হিসেবে কাজ করত, তাই প্রিন্সিপালকে সে জিজ্ঞাসা করে ক্যারেনের আচরণ কেমন ছিল। প্রিন্সিপাল তাকে বলে তার আচরণ ঠিকঠাকই ছিল, কিন্তু সে হিসেবে ছোটখাটো ভুল করত। প্রিন্সিপালের মতে এটা হয়তো তার মন খারাপের কারণে হতো, কিন্তু কেন মন খারাপ হতো সেই ব্যাপারে সে কিছুই বলতে পারে না। সে অনুমান করে বলে হয়তো এটা আর্থিক সমস্যার কারণে হতে পারে। অ্যারন এই স্কুলে ছোটবেলা থেকে পড়ে এসছে এবং সে প্রতিটা রুম ভালোভাবে চেনে। একইভাবে প্রতিটা ক্লাসরুমে তার কিছু না কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। অ্যারনের আরও একবার মনে পড়ে যায় সেই অতীতের কথা, যখন সে এলির সাথে পুকুরে স্নান করতে গিয়েছিল এবং তখন এলির একটি ব্রেসলেট হারিয়ে গিয়েছিল এবং সে তাকে সেটা খুঁজে দিয়েছিল। এরপর সে আরও একবার সেই পুলিশ অফিসারের কাছে চলে যায়, আর এখানে অ্যারন একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে, আর সেটা হলো মৃতদেহের পাশ থেকে যে গুলির কেস পাওয়া গিয়েছিল সেটা লিউকের বন্দুকের গুলির কেসের সাথে ম্যাচ করছে না। এরপর অ্যারন সেই জায়গায় চলে যায় যেখানে লিউকের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। পুলিশ অফিসার তাকে বোঝায় লিউক তার ফ্যামিলিকে মার্ডার করার পর সে এই খোলা জায়গায় এসে নিজেকে মেরে ফেলেছিল। এখন প্রশ্ন হলো, মরার জন্য এরকম খোলা জায়গা বেছে নেওয়ার কারণ কি? অ্যারন এখানে রক্তের দাগগুলো মন দিয়ে দেখে। এই গ্রাম জুড়ে বেশ কয়েকটা ফ্যামিলি বসবাস করে, আর সেই ফ্যামিলিগুলোর মধ্যে যারা পাশাপাশি থাকে তারা হলো লিউকের ফ্যামিলি অর্থাৎ হ্যাডলার ফ্যামিলি, এবং তারপর হলো এলির ফ্যামিলি অর্থাৎ ডেকন ফ্যামিলি। পুলিশ অফিসার তাকে বলে যেদিন এই মৃত্যু হয়েছে সেদিন এই খোলা জায়গায় জেমি নামের এক শিকারী খরগোশ শিকার করতে এসেছিল। অ্যারন সঙ্গে সঙ্গে জেমির বাড়িতে যায় এবং তাকে এই ব্যাপারে প্রশ্ন করে। জেমি তাকে বলে সে তাকে সুস্থ এবং হাসি খুশি দেখেছিল এবং সে বিকেল 4:15 পর্যন্ত এখানে ছিল, তারপর সে চলে গেছে। একইভাবে সে জানায় সে ক্যারেনের সম্বন্ধে লিউককে জিজ্ঞাসা করেছিল, কিন্তু লিউক এর উত্তরে একটা কথাই বলেছিল, আর সেটা হলো মেয়ে মানুষ যা খুশি করতে পারে। এরপর অ্যারন গ্রিচেনের সাথে আরও একবার একটি রেস্টুরেন্টে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় লিউক এমন মার্ডার করতে পারে? গ্রিচেন তাকে বোঝায় সে লিউককে ভালোভাবে চেনে এবং তার মতে সে এটা করতে পারে না। একইভাবে এলির মৃত্যু সেটা লিউক অথবা তোমার কারণে হয়নি। তার মতে এলি ফ্যামিলিতে সমস্যা চলছিল, বিশেষ করে সে তার বাবাকে মোটেও পছন্দ করে না। এখন এই কথাবার্তা শেষ করে তারা তাদের হোটেলের পথে যাত্রা শুরু করে, কিন্তু তখনই গ্র্যান্ট নামের সেই ছেলেটি আরও একবার এখানে চলে আসে, যে কিনা এলির বড় ভাই, এবং সে আরও একবার অ্যারনকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। পরের দিন অ্যারন লিউকের বাবার সাথে দেখা করে এবং তাকে বোঝায় সে তার হিসেবের খাতাগুলো ভালোভাবে চেক করেছে এবং সেখানে সে এমন কোনো টাকা লেনদেনের হিসেব পায়নি যার কারণে কেউ কাউকে মার্ডার করতে পারে। এখন এমন কথা শুনে লিউকের বাবা একদম হতাশ হয়ে যায়। অ্যারন তার মনের অবস্থা ভালোভাবে বুঝতে পারে, তাই সে আবারও এই কেসের তদন্ত করতে শুরু করে দেয় এবং আরও একবার তার অতীতের কথা মনে পড়ে যায়। তারা একদিন রাতের অন্ধকারে পাহাড়ের মধ্যে একটি পিকনিকের মতো আয়োজন করেছিল এবং তখন লিউক হঠাৎ করে পাহাড় থেকে পড়ে যাওয়ার মিথ্যে অভিনয় করেছিল। প্রথম দিকে প্রত্যেকে সত্যি মনে করেছিল এবং অ্যারন যখন জানতে পেরেছিল এটা মিথ্যে, তখন সে লিউকের সাথে মারপিট করেছিল। এমনকি লিউকের এরকম অভদ্র আচরণের কারণে এলি খুব রেগে এই পিকনিক ছেড়ে চলে গিয়েছিল। পরের দিন অ্যারন একটি লাইব্রেরিতে গিয়ে একটি নিউজ পেপারের মধ্যে একটি রিসিপ্ট খুঁজে পায়, যার মধ্যে ক্যারেন গ্র্যান্ট নামটা লিখে রেখেছে। অ্যারন সঙ্গে সঙ্গে পুলিশকে নিয়ে গ্র্যান্টের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে ক্যারেন কেন সে রিসিপ্টে তার নাম লিখবে। একইভাবে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, আমি জানতে পেরেছি তুমি লিউকের সেই চাষের জমি কিনতে চেয়েছিলে, কিন্তু কেন? তুমি সেটা কিনে কি করতে? গ্র্যান্ট এই কথা শুনে খানিকটা চমকে ওঠে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। একইভাবে এদের কাছে সঠিক প্রমাণ নেই, তাই তারা সিসিটিভি ফুটেজ চেক করে, আর এই সিসিটিভি ফুটেজ হল সেই স্কুলের যে স্কুলে ক্যারেন কাজ করত। সে লক্ষ্য করে ক্যারেন তার ছোট্ট সন্তানকে নিয়ে সবশেষে স্কুল থেকে বেরোচ্ছে
আর এই ভিডিও ফুটেজ তার মৃত্যুর ঠিক 2 ঘন্টা আগে। অ্যারন আরও একবার তার অতীতের কথা স্মরণ করে। সে মনে করে স্কুলে কিভাবে একদিন লিউক এলির সাথে দেখা করতে এসেছিল এবং সে এলিকে আগের দিন রাতের ব্যাপারে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু এলি এই কথাতে বেশ ঘাবড়ে যায়। একইভাবে এদের দুজনকে একসাথে দেখে গ্রেচেন নামের সেই মেয়েটি খুব জেলাস ফিল করে, আর এই জিনিসটা অ্যারনের এখনো মনে রয়েছে। অ্যারন আরও একবার তদন্তের জন্য তার সহযোগী পুলিশ অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা দেখে প্রতিটি রাস্তার পাশে তার ছবি লাগানো রয়েছে এবং পোস্টারে লেখা রয়েছে এই মানুষটি এলিকে মার্ডার করেছে। অ্যারন এই দৃশ্য দেখে খুব রেগে যায়। সে সোজা গ্র্যান্টের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু স্কুলের প্রিন্সিপাল তাকে থামায় এবং তাকে শান্ত করে। একইভাবে তাকে তার বাড়িতে নিয়ে যায়। অ্যারন আরও একবার অতীতের কথা মনে করে এবং একদিন এলি সেই পুকুরে স্নান করছিল এবং কেউ একজন রহস্যময় মানুষ গাছের পিছন থেকে তাকে ফলো করছিল। এখন প্রিন্সিপালের স্ত্রী অ্যারনকে একটি ভয়েস মেসেজ শোনায়, যেটা ক্যারেন তার মৃত্যুর 1 ঘন্টা আগে তাকে পাঠিয়েছিল। আর এই ভয়েস মেসেজে সে বলে তার ছেলে খেলার ডেট সে পিছিয়ে নিতে চায়। আসলে ক্যারেনের সন্তান প্রিন্সিপালের ওয়াইফের কাছে খেলাধুলা প্র্যাকটিস করতে আসত। এরপর প্রিন্সিপাল অ্যারনকে বলে তারা যখন মেলবর্নে ছিল তখন কিছু ডাকাত তাদের বাড়িতে হামলা করেছিল এবং তাকে চাকুর ভয় দেখিয়ে তাদের বাড়ির সব ধনসম্পদ এবং সোনা দানা তারা চুরি করে নিয়ে গিয়েছিল, আর এই কারণে তারা এখানে চলে এসছে। অ্যারন আরও একবার তার অতীতের কথা মনে করে এবং তার মনে পড়ে যায় আজ থেকে ঠিক 20 বছর আগে তার বাবা তাকে প্রথমবার জানিয়েছিল নদীর পাশে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, আর এটা আর কেউ নয়, স্বয়ং এলির মৃতদেহ। অ্যারন সঙ্গে সঙ্গে সেই নদীর কাছে ছুটে গিয়েছিল এবং এলিকে এমন অবস্থায় দেখে সে তার চোখের জল আর ধরে রাখতে পারেনি। আর সেদিনের পর থেকেই এই গ্রামবাসী অ্যারনকে দোষারোপ করতে শুরু করে দেয়, কারণ এলির মৃতদেহের পাশে একটি চিঠি পাওয়া গিয়েছিল আর সেটা অ্যারনের লেখা ছিল। এমনকি এই জিনিসটা তার বন্ধু লিউক ভালোভাবে বুঝতে পেরেছিল, তাই সে অ্যারনকে বুদ্ধি দেয় তোমাকে পুলিশের হাত থেকে বাঁচতেই হবে। তাই তুমি পুলিশকে এটাই বলবে যে যেই সময় মেয়েটির মৃত্যু হয়েছে ঠিক সেই সময় তারা দুজন খরগোশ শিকার করতে বেরিয়েছিল এবং অ্যারন কথা মতোই কাজ করেছিল এবং তারপর 20টা বছর সে এই গ্রাম ছেড়ে শহরে বসবাস করে এবং এখন বর্তমানে সে তদন্ত করছে। রাত হলে সে যখন হোটেলে ফিরে আসে সে লক্ষ্য করে গ্র্যান্ট এবং জেমির মধ্যে মারপিট শুরু হয়ে গেছে। অ্যারন কোনো রকমে এদেরকে ঠেকায় এবং জেমিকে মেডিকেল শপে নিয়ে যায়। এখানে ডাক্তার তার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে এবং অ্যারন ডাক্তারের সাথে পার্সোনালভাবে কিছু কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে সিসিটিভি ফুটেজে সেদিন সে দেখেছিল জেমি গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে, কিন্তু সে বলেছিল মার্ডারের দিন সে বাড়িতে ছিল, অর্থাৎ সে মিথ্যে বলেছে। তাই তুমি আমায় সত্যিটা বলো। তখন ডাক্তার তাকে সত্যিটা বলে দেয়। সে বলে জিমি তার মেডিকেল শপে ছিল এবং তারা দুজনে একে অপরকে ভালোবাসে। আর এখান থেকে আমরা প্রথমবার বুঝতে পারি জিমি একজন হোমোসেক্সুয়াল, আর জিমি এই জিনিসটাকে লুকোনোর জন্যই সে সব জায়গায় মিথ্যে কথা বলে এসছে। অ্যারন এই সব কিছু বুঝতে পেরে এখান থেকে চলে যায় এবং আরও একবার তার অতীতের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় এলির যেদিন মৃত্যু হয়েছিল ঠিক সেদিন রাতে তার বাড়ির সামনে একটি বাছুরের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল এবং তার পরের দিনই এলির ফিউনারেলের আয়োজন করা হয়েছিল, কিন্তু সে এবং তার বাবা এই গ্রাম ছেড়ে সোজা শহরে চলে গিয়েছিল এবং এখন বর্তমানে অ্যারন সেই জায়গায় চলে যায় যেখানে এলির মৃতদেহ কবর দেওয়া হয়েছিল, কারণ সে ফিউনারেলে আসতে পারেনি এবং এখন সে তার জন্য প্রার্থনা করবে। কিন্তু তখনই পিছন থেকে এলির বাবা এখানে চলে আসে এবং সে তাকে বলে আমার মেয়ের কবরে তুমি হাত দেবে না। সে বলে তুমি একজন অপরাধী, এমনকি তোমার বাবাও এমনটা মনে করত। এখন এই কথা শুনে অ্যারনের আরও একবার অতীতের কথা মনে পড়ে, যখন তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল সে কি সত্যি এই ঘটনার সাথে জড়িত আছে অথবা সেদিন সে লিউকের সাথে ছিল কিনা। এই প্রশ্ন সে তাকে করেছিল এবং অ্যারন তখন একটা কথাই জানিয়েছিল সে এই মৃত্যুর সাথে জড়িত নেই। একইভাবে সে লিউকের সাথে খরগোশ শিকার করতে গিয়েছিল। এরপর অ্যারন গ্রিচেনের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে তার কিছু অ্যালবামের ফটো সে মন দিয়ে দেখে এবং সে লক্ষ্য করে এই ফটোর মধ্যে লিউক রয়েছে এবং তার কোলে একটি বাচ্চা রয়েছে। অ্যারন তাকে জিজ্ঞাসা করে তার একমাত্র ছেলে সন্তানের বাবা তাহলে কি লিউক। গ্রিচেন কোনো উত্তর দেয় না। সে বলে এটা তোমার জানার বিষয় নয়, কিন্তু অ্যারন তাকে বোঝায় তুমি অনেক বড় ভুল করেছ এবং খারাপ কাজ করেছ, কারণ 3 জন মানুষ মরে গেছে এবং তাদের ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক রয়েছে। এটা তুমি লুকিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেলেছ।
গ্রিচেন এমন কথা শুনে সে সঙ্গে সঙ্গে অ্যারনকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। অ্যারন কথা মতো সে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই সে দেখে হোটেলের বাইরে স্যান্ড্রা অর্থাৎ প্রিন্সিপালের স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন মেয়েটি জানায় সে তার স্বামীর জন্য ওয়েট করছে, যে কিনা এখানে একটু ড্রিঙ্ক করতে এসছিল। এখন স্যান্ড্রা অ্যারনকে বলে তার স্বামী বর্তমানে খুব চাপে রয়েছে, তাই সে বাড়িতে বেশিক্ষণ থাকছে না। একইভাবে তার শুধু মনে হয় তার বাড়ির চারপাশে কেউ ঘোরাফেরা করছে। কিন্তু এরপর সে কিছু বলবে ঠিক তখনই প্রিন্সিপাল চলে আসে এবং সে তার সাথে বাড়িতে চলে যায়। এবং তারপর অ্যারন এখানকার বার টেন্ডারের থেকে জানতে পারে প্রিন্সিপাল এখানে প্রতিদিন গ্যাম্বলিং করার জন্য আসত এবং সে অনেক টাকা গ্যাম্বলিংয়ে নষ্ট করে দেয়। এরপর অ্যারন যখন তার হোটেল রুমের সামনে যায় ঠিক তখনই পুলিশ অফিসার তার কাছে চলে আসে। সে বলে শহরের প্রত্যেকটা মানুষ তোমায় দোষী মনে করে, একইভাবে তারা মনে করে তুমি এখানে প্রতিশোধ নেবার জন্য পুনরায় ফিরে এসছ। তাই তুমি আমায় সত্যিটা বলো। আসলে এতদিনে পুলিশ অফিসারকে প্রত্যেকে ব্রেন ওয়াশ করে ফেলেছে, তাই পুলিশ অফিসারও এখন এটাই বিশ্বাস করতে শুরু করেছে যে অ্যারন এলিকে মার্ডার করেছে। পরের দিন সকাল হলে অ্যারন সোজা গ্রিচেনের বাড়িতে চলে যায়, কিন্তু সে এখানে লুকিয়ে প্রবেশ করে এবং স্কুলের কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সে চুরি করে নেয়। এবং এইসব ঘাটাঘাটি করলে সে জানতে পারে স্কুলকে $70,000 একটি অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু এর কোনো হিসেব নেই। আর এখান থেকে এই রহস্যের সমাধান হতে শুরু হয়ে যায়। অ্যারন সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের বাড়িতে চলে যায় এবং তাকে জানায় তারা যে লেটারটা পেয়েছিল, যার পেছনে ক্যারেন গ্র্যান্ট কথাটা লিখেছিল, সেটা কোনো নাম নয়, সেটা ছিল অনুদান। অর্থাৎ গ্র্যান্ট কথার অর্থ হলো অনুদান। এবং ক্যারেন তাদেরকে এটাই বোঝাতে চেয়েছিল সে $70,000 অনুদান, যার কোনো হিসেব নেই। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে অ্যারনের সাথে বেরিয়ে পড়ে। অ্যারন তাকে বোঝায় ক্যারেন স্কুলে হিসাব রক্ষক হিসেবে কাজ করত এবং সে হিসেবে ভুল করত না, বরং সে বুঝতে পেরেছিল তাদের স্কুলে টাকা কেউ চুরি করছে এবং সে ইতিমধ্যে জানতে পেরেছে প্রিন্সিপাল গ্যাম্বলিংয়ে প্রচুর টাকা নষ্ট করে। তাই তার বিশ্বাস এই টাকা সে চুরি করেছে এবং এই জিনিসটা তারা জানতে পেরে গিয়েছিল। এমনকি ক্যারেন প্রিন্সিপালকে এই ব্যাপারে প্রশ্ন করেছিল। এখন এদের দুজনের কাছে এই ঘটনাটা একদম ক্লিয়ার হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সেই স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং অ্যারন সেখানে থাকা স্টাফদের প্রিন্সিপালের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় কিছুক্ষণ আগেই সে এখানে ছিল, কিন্তু এখন সে বেরিয়েছে। এই কথা শুনে এরা দুজন মোটো শান্ত থাকতে পারে না। তারা বুঝতে পারে প্রিন্সিপাল এখান থেকে পালানোর চেষ্টা করছে এবং তখনই অ্যারন লক্ষ্য করে দূরে খোলা মাঠ দিয়ে প্রিন্সিপাল দৌড়ে পালানোর চেষ্টা করছে। এরা দুজন সঙ্গে সঙ্গে তাকে ফলো করে এবং একটার সময় শুষ্ক এবং রোদের তাপে ঝলসে যাওয়া গাছপালা দিয়ে তৈরি একটি বনের মধ্যে পৌঁছে যায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় প্রিন্সিপাল একটি গাছের পিছনে লুকিয়ে রয়েছে এবং তার হাতে পেট্রোল রয়েছে। সে তাদেরকে ওয়ার্নিং দেয় তারা যদি তার কাছে আসে তবে আগুন জ্বালিয়ে সে নিজেকে শেষ করে ফেলবে। অ্যারন তাকে বোঝায় সে যদি ভুল করে থাকে তাহলে সে যেন আর কোনো ভুল না করে, কারণ এখানে থাকা প্রতিটা জিনিসই রোদের তাপে একদম শুকিয়ে রয়েছে এবং পাশেই স্কুল রয়েছে। তাই এখানে যদি আগুন লাগানো হয় তবে আগুনের পরিমাণ অনেক বেশি হবে এবং বাচ্চাদের ক্ষতি হতে পারে। কিন্তু প্রিন্সিপাল তাদেরকে এখানেই থামতে বলে এবং বলে সে এমনটা করেছে কারণ তার অনেক টাকা ধার দেনা হয়ে গিয়েছিল। যারা তার কাছে টাকা পেত তারা ক্রমশ তার উপর চাপ দিতে শুরু করেছিল। এমনকি তারা আমায় ধমকি দিয়েছিল যদি টাকা শোধ করতে না পারি তবে আমার ফ্যামিলিকে তারা মেরে ফেলবে এবং এরপরই সে স্কুলের টাকা চুরি করতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো তার এই চুরির ব্যাপারে ক্যারেন এবং লিউক জানতে পেরে গিয়েছিল, তাই সে তাদেরকে মেরে ফেলেছে। আর এই বলে প্রিন্সিপাল তার গায়ে আগুন ধরিয়ে দেয়। একইভাবে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সে কিভাবে তাদেরকে মেরে ফেলেছে। সে সবার প্রথমে লিউককে তার বন্দুক দিয়ে সেই খোলা মাঠের মধ্যে মেরে ফেলে এবং তারপর সোজা তার বাড়িতে চলে আসে এবং বাড়ির দরজায় আওয়াজ করতেই ক্যারেন যখন দরজা খোলে সে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয়। কিন্তু পরের মুহূর্তে সে লক্ষ্য করে এই ঘটনা তার ছোট্ট সন্তানটাও দেখতে পেয়েছে, তাই বাধ্য হয়ে সেও তাকে মেরে ফেলে। কিন্তু সবচেয়ে ছোট্ট বাচ্চাটি যে কথা বলতে পারে না তাকে সে জীবিত অবস্থায় রেখে দিয়ে চলে আসে। এখন বর্তমানে পুলিশ অফিসার এবং অ্যারন এই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু পেট্রোল বেশি থাকার কারণে তারা কোনো হেল্প করতে পারে না, বরং তাদের শরীরও এই আগুনে ঝলসে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং অ্যারন এবং সেই পুলিশ অফিসার হসপিটাল থেকে সুস্থভাবে বেরিয়ে আসে। একইভাবে লিউকের বাবা মা এই কেসের সমাধান শুনে খুব খুশি হয়ে যায়
কারণ এমনটা করাতে তার ছেলের উপর যে খারাপ অপবাদ ছিল যে সে তার ফ্যামিলিকে হত্যা করেছে, সেই সব কিছু মিথ্যে প্রমাণ হয়ে যায়। এরপর গ্রেচেন নামের মেয়েটি আরও একবার অ্যারনের সাথে দেখা করে এবং সেদিনের ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়। একইভাবে জানায় সে সত্যি লিউকের সাথে সম্পর্কে ছিল এবং তাদের সম্পর্ক শুরু হয়েছিল সেদিন থেকে যেদিন এলির মৃত্যু হয়েছিল। অ্যারন আরও একবার সেই পুকুরের কাছে চলে যায় যেই পুকুরের জল বর্তমানে শুকিয়ে গেছে। সে সেখানে থাকা দুটো পাথরের মাঝে একটি ফুল রেখে দিয়ে চলে আসে এবং এলিকে শেষ বিদায় জানায়, কারণ তার সাথে পরিচয় এখান থেকেই হয়েছিল। কিন্তু হঠাৎই সে দুটো পাথরের মাঝে একটি ব্যাগ খুঁজে পায়। সে ব্যাগ খুলতেই একটি টুপি বেরিয়ে আসে, আর এই টুপিটা সে ভালোভাবে চেনে, কারণ এটা এলির টুপি। এবং এরপর সে একটি ডায়েরি খুঁজে পায় এবং এই ডায়েরি পড়তেই সে অনেক তথ্য জানতে পারে। সে জানতে পারে তার বাবা মোটেও ভালো মানুষ ছিল না। সে তার মায়ের ওপর খুব টর্চার করত, তাই একদিন তার মা তাদেরকে ছেড়ে চলে যায় এবং যাবার সময় এটাই বলে যায় সে একদিন ফিরে আসবে এবং তাকেও একদিন নিয়ে যাবে। কিন্তু সে আর কখনোই ফেরেনি। এমনকি এরপর তার বাবা তার ওপর টর্চার করতে শুরু করে দেয়, এমনকি তাকে ধমকি দিত সে যদি পালানোর চেষ্টা করে তবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু এলি জানত এই টর্চার থেকে পালিয়ে যাওয়া এবং মরে যাওয়া অনেক বেটার, আর এই কারণে সে সেদিন বাড়ি থেকে সোজা এই পুকুরের কাছে চলে আসে শুধুমাত্র নিজেকে শেষ করে দেওয়ার জন্য। একইভাবে তার বাবাও এটা জানতে পেরে যায়, তাই সেও এই পুকুরের কাছে চলে আসে এবং সে নিজের হাতে তার মেয়েকে মেরে ফেলে। অ্যারন এই সব কিছু জানতে পেরে সে একদম চুপচাপ হয়ে যায় এবং এই গ্রাম ছেড়ে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।